আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ সেটা 25 হোক 26 হোক, বেসিক্যালি এটা হচ্ছে 26 ব্যাচের জন্যই। কিন্তু ইন্টারমিডিয়েটের জীবন শুরু করলে জীবনে যে একটা চ্যালেঞ্জ আসে এবং ওই চ্যালেঞ্জকে ওভারকাম করার জন্য যে শুরু থেকে দায়িত্ব নিয়ে যত্নশীল হয়ে কৌশলী হইতে হয়, এই ব্যাপারগুলো মনে করায় দেওয়ার জন্য আমি আজকে আল্লাহর অশেষ রহমতে দাঁড়াতে পেরেছি তোমাদের সামনে। একটা ভিডিও বার্তা দিতে চাই। ভিডিও বার্তাটা একটু লম্বা হবে। লম্বা এই কারণে হবে কারণ আমি যে প্রস্তুতিটা নিয়েছি, এইচএসসির গাইডলাইন বলতে যে জিনিসটা বোঝায় আমি, সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েটে উঠলে এসএসসির একটা স্টুডেন্ট যখন ইন্টারমিডিয়েটে ওঠে তখন ওর সামনে একটা পাহাড় সম একটা জার্নি শুরু হয়। মানে ওই যে একটা ছোট নৌকা যখন সমুদ্রে আসে না, তখন যে ফিলিংসটা হয় ইন্টারমিডিয়েটে উঠলে এরকম ফিলিংস হবে। কারণ ইন্টারমিডিয়েটের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর এসএসসি পর্যায়ের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মধ্যে অনেক পার্থক্য। আর এই পার্থক্যটাকে ইন্টিগ্রেট করার জন্য আমি আমার জায়গা থেকে আজকে টিম এফটির তরফ থেকে আমি তোমাদেরকে একটা ছোট্ট গাইডলাইন দিতে চাই। ছোট্ট গাইডলাইনটা বড় হয়ে যাবে কেন, অনেক কথাবার্তা বলতে হবে এবং এত কথাবার্তা আমি চিন্তা করেছি তোমাদেরকে বলবো যে এখানে একটা শব্দ আমি লিখেছি এইচএসসি গাইডলাইন। যদিও এটা টাইটেল লেখার জন্য লেখা আর কি, যে এখানে কিভাবে পড়লে বুয়েট, মেডিকেল আর হচ্ছে ডিইউ, ইউনিভার্সিটি তো আরও আছে, বিশেষ করে আমি এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। তো পাবলিক বিশ্ববিদ্যালয় সেটা ইঞ্জিনিয়ারিং হইতে পারে, সেটা সাধারণ বিশ্ববিদ্যালয় হতে পারে। সাধারণ বলতে বিশ্ববিদ্যালয় তো আসলে সাধারণ, অসাধারণ হচ্ছে তার টিচার এবং শিক্ষার্থীরা বানায় এবং ওই বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিলিটিস হিসাব বলবে যে সেই বিশ্ববিদ্যালয় সাধারণ, অসাধারণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। তো এই যে একটা স্টুডেন্ট যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা করে, তার চেষ্টাটা কখন শুরু হয় জানো? শুরু থেকে শুরু হয়, মানে শুরুর শুরু। তো আমি আজকে এই কথাটা এখানে বলতে চাই যে এটা হচ্ছে শুরুটা কিভাবে করবা তোমরা। তাহলে স্টার্টিং অফ দ্য স্টার্টিং হচ্ছে আজকে এখানে আমার এই ডিজাইনার বানাইছে আর কি, পিছনে মেডিকেল, বুয়েট আর হচ্ছে ঢাবির একটা ছবি আছে, লোগো আছে। এটার মানে হচ্ছে যে এই তিনটা বিশ্ববিদ্যালয়ের দিকে স্টুডেন্টের ঝোঁক বেশি থাকে। এই কারণে যেই সকল শিক্ষার্থীরা তোমরা যারা মনে করছো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, মেডি প্রিপারেশন নিব বা আমি ভার্সিটির প্রিপারেশন নিব, এটা কিসের ভিত্তিতে তুমি হিসাব করবা? একটা ছোট্ট ধরো যে একটা সমীক্ষাবিহীন নিজস্ব চিন্তা ভাবনা থেকে একটা পার্সেন্টেজ তোমাদের সামনে আমি একটু শো করি। দেখো, মানে পার্সেন্টেজ এমন, এটা হচ্ছে একটা মানে আমার একটা প্ল্যানিং বা আমার একটা চিন্তা ভাবনা বা আমার স্টুডেন্টদের যেই সার্ভে, পার্সোনাল সার্ভে, সেই সার্ভের একটা আইডিয়া হচ্ছে এরকম যে 15% শিক্ষার্থী শুরুতে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট থাকে। বিকজ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ফিজিক্স এবং ম্যাথে অনেক বেশি পরিমাণে ভালো হইতে হয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে 35% শিক্ষার্থী থাকে, মানে 15-র হিসাব করলে ডাবলের বেশি, যাদের চিন্তা হচ্ছে যে আপাতত কোনো মতো যে আমার এইচএসসি পরীক্ষার সিলেবাসটা শেষ করলেই হবে, এই মাত্রার কিছু স্টুডেন্ট থাকে। মোটামুটি 20% স্টুডেন্ট থাকে যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট, যারা প্রথম থেকেই বায়োলজির প্রতি ভালোবাসা আছে, অথবা পরিবারে এমন কোনো ইনফ্লুয়েন্স আছে, অথবা নিজেই চিন্তা করতেছে যে আমি আসলে মেডিকেলের জন্য পড়ালেখা করব, আমি ডক্টর হব এবং আমি 6টা বছর, 5 বছর একাডেমিক এবং 1 বছর ইন্টার্ন করার মতন আমার সেই ধৈর্য, সামর্থ্য, শক্তি আছে, আমি মেডিকেলের জন্য ট্রাই করতে চাই। বা বড় ভাই বা বড় বোন অথবা ফ্যামিলির কোনো মেম্বার্স হচ্ছে ডক্টর, তো সে হচ্ছে ইনফ্লুয়েন্স করছে, এই ধরনের কিছু ক্যাটাগরি থাকে। আর 25% স্টুডেন্ট যারা হচ্ছে মেডিকেলের প্রিপারেশনের যতজন নেয় তার চেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট নেয় হচ্ছে ভার্সিটি, গুচ্ছ আর এগ্রির। সো এই যে জিএসটি এবং এগ্রির জন্য যারা পড়ে বা যে ধরনের স্টুডেন্টগুলো আসে, সেটা আসলে শুরুতেই যাচাই হয় না। এটা আস্তে 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 ইন্টারমিডিয়েটটা যখন স্টুডেন্ট ফাইনাল পরীক্ষাটা দেয়, এরপর গিয়ে একটা সিচুয়েশন দাঁড়ায় যে ওই স্টুডেন্ট, মানে তোমরা হিসাব করবা যে তুমি অ্যাকচুয়ালি কোন প্রিপারেশনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারছো। তো যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষাটা হচ্ছে বোর্ড পরীক্ষা, তো বোর্ড পরীক্ষায় তোমার কলেজের যদি সবাই A+ পায় তাহলে কারো কিছুই আসে যায় না। তোমার কলেজের 700 জন পরীক্ষা দিয়েছে, ধরো 696 জন A+ পেয়েছে, ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে তুমি যখন একটা কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও এবং যেখানে সিট সংখ্যা সীমিত, এবং সেই সীমিত সিট সংখ্যায় নিজেকে অ্যাপ্রুভালের জন্য যখন কম্পিটিটিভ এক্সামে তুমি অ্যাপিয়ার করবা,
তোমার একটা অবশ্যই স্ট্র্যাটেজি এবং একটা গাইডলাইন, একটা চেষ্টা এবং প্রচেষ্টার মাত্রাটা অনেক থাকতে হবে। তো ওই জায়গাটাকে রিচ করার জন্য আমার আজকের চেষ্টা হচ্ছে, আমি প্রথমে তোমাদেরকে বুক লিস্ট নিয়ে কথা বলবো। আমার প্রথম টার্গেট হচ্ছে আমি তোমাদেরকে বুক লিস্ট নিয়ে কথা বলবো, বই তুমি কিভাবে পড়বা সেটা চিন্তা করাবো, এবং এরপর মূল টার্গেট হচ্ছে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবে এখন থেকে। আমার আজকের এই ভিডিওর সামারি হচ্ছে এইটা। সো তোমরা যারা এই মুহূর্তে দেখতেছো, তোমরা যারা আমাকে চেনো, টিম এফটিকে তোমরা যারা চেনো, তোমাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দয়া করে ঠান্ডা মাথায় পুরো ভিডিওটা দেখার পর তোমরা বলবা যে তোমাদের কি ফিলিংসটা হয়েছে। ওকে, তো এইটা গেল মোটামুটি একটা সামারি। আর সামারির সবচেয়েতে যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে এই যে আল্লাহর অশেষ রহমতে এখানে 5% শিক্ষার্থী আছে যারা এত পরিমাণে ট্যালেন্টেড, এত লেখাপড়া ছোটোবেলার থেকেই করে, ওদের পার্সোনাল যে অ্যাগ্রেশন এবং প্রস্তুতি এত ভয়াবহ লেভেলের মানে নিয়েছে যে ও জানে যে ও যেখানেই পরীক্ষা দিবে সেখানেই চান্স পাবে। তো এই মাত্রাটা আমরা ধরে নিলাম প্রতি 100 জনে 5 জন, আমরা ধরে নিলাম প্রতি 100 জনে 5 জন। তাহলে এই যে 5% শিক্ষার্থী, এর মধ্যে তুমি পড়ো কিনা আমি জানি না, তবে আমার কথা হচ্ছে তুমি যদি নিজেকে মনে করে থাকো তুমি এই 35%-এর মধ্যে আছো, তুমি চাইলে এই জায়গাটাতে লিড করতে পারো। এটা নির্ভর করবে তোমার ইচ্ছার উপরে। তুমি যদি মনে করো এই 20%-এর মধ্যে তুমি আছো, তুমি চাইলে এখানে রিচ করতে পারো। তোমার যদি মনে হয় যে তুমি এগ্রির প্রিপারেশন নিচ্ছিলা বা তুমি নিজেকে একটা নর্মাল একটা স্টুডেন্ট হিসেবে প্রাথমিকভাবে মনে করছিলা, কিন্তু না, এই ভিডিওটা দেখার পর বা কোনো একটা ইনফ্লুয়েন্সের কারণে বা কোনো একটা মোটিভেশনের কারণে তোমার কাছে মনে হচ্ছে যে তুমি আরেকটু ভালো চেষ্টা করতে চাও এবং এখন থেকে অনেক ভালো পরিমাণে চেষ্টা করতে চাও, তুমিও এখানে রিচ করতে পারবা। এটা নির্ভর করে তোমার চেষ্টার উপরে। এবং আমরাও এডটেক প্ল্যাটফর্ম হিসেবে আমাদেরও চিন্তা থাকে যে আমাদের কয়টা বাচ্চা ভার্সিটিতে চান্স পেলো, মেডিকেলে চান্স পেলো, বুয়েটে চান্স পেলো বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো। তো এটা নির্ভর করে কি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাও আসলে লাস্ট টার্গেট না। এটা আমাদের একটা শান্তির জায়গা যে হ্যাঁ, আমাদের এতটা স্টুডেন্ট চান্স পেয়েছে। এই যে শান্তির জায়গাটাতে রিচ করার জন্যই আমার কথা বলা। এবার তুমি এইখানে খেয়াল করে দেখো, আমি কিছু ক্লিয়ারেন্স তোমাদেরকে আগে দিয়ে নিই। এই ক্লিয়ারেন্সগুলো হচ্ছে আমার তরফ থেকে ক্লিয়ারেন্স, তোমরা একটু বোঝো কি বলছি আমি। মোটামুটি সকল সাবজেক্টের যত রাইটারের বই বাজারে আছে, তুমি এটা মাথায় রাখবা 90% কন্টেন্ট একই রকম। 90% কন্টেন্ট একই রকম। এই যে 90% কন্টেন্ট একই রকম, তুমি যে কোনো সাবজেক্টের যে কোনো রাইটারের বইয়ের দিকে চিন্তা করো না কেন, ইটস সেম ফর 90%, অ্যাটলিস্ট আমাদের চিন্তা হিসাব করে। আর বাকি 10% যে এক্সট্রাটা আছে, এটা মেডি প্রিপারেশন যারা নেয় তাদের কাছে এটা পরিচিত হচ্ছে এক্সট্রা ইনফো হিসাবে। এই এক্সট্রা ইনফোগুলো নোট করে নিতে হবে। তুমি যখন কোনো একটা অধ্যায় পড়বা, দয়া করে সেটার নোট বানাবা এবং ওই নোট পড়ে তোমাকে ভার্সিটি প্রিপারেশনের জন্য বা মেডি প্রিপারেশনের জন্য অথবা ইঞ্জি প্রিপারেশনের জন্য বসতে হবে। তুমি শুরুতেই 26 ব্যাচ শুরুতেই যদি সেই অ্যাগ্রেশনটা রাখো, তাহলে তোমার জন্য ওই প্রিপারেশনে যাওয়াটা ইজিয়ার হবে। ঠিক আছে? প্রতিটি বইয়ের কন্টেন্ট ভিন্ন হলেও মোটামুটিভাবে কনসেপ্টগুলো যে যার মতো স্টাইলে সাজাইছে। এক এক রাইটার এক এক বই লিখেছে, তো একই রাইটারের আলাদা আলাদা রাইটার যখন একই বই লেখে তখন তাদের কিছুটা মানে স্টাইল ডিফারেন্ট হয়, স্টাইলটা ডিফারেন্ট হয়, ওনাদের এক্সপ্লেনেশনটা ডিফারেন্ট হয়। এটা একটা স্টুডেন্ট হিসেবে তোমাকে বুঝতে হবে। আর কনসেপ্ট স্টাইল এক্সারসাইজগুলো সাধারণত ইঞ্জি বা মেডি যে প্রিফারেন্স অনুসারে এটা বইয়ে সাজানো থাকে। তো কোন বইটা তুমি পড়বা এবং বইটা কিভাবে পড়বা, আমার নেক্সট 15 মিনিটের ডিসকাশন থাকবে শুধু বইয়ের উপরে, কারণ আমি বুক লিস্ট নিয়ে কথা বলবো এখন। প্রথম কথা হচ্ছে, স্যার ফিজিক্স একটা ডেঞ্জারাস সাবজেক্ট। ফিজিক্স একটা ডেঞ্জারাস সাবজেক্ট। এটা মেডিকেলের ক্ষেত্রে মেডি ফিজিক্স এক ধরনের, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স আরেক ধরনের, ওয়ে ডিফারেন্ট। তো প্রাথমিকভাবে তোমরা যারা ইজি লার্নার বা তোমরা যারা স্লো লার্নার বা তোমরা যারা মনে করো যে ফিজিক্সটাকে আমি একটু সহজে বুঝতে চাই, এই সকল স্টুডেন্টের জন্য শাহজাহান তপন স্যার, শাহজাহান তপন স্যারের বই আমাদের হিসাব করে আমরা চিন্তা করেছি যে এটা ইজি লার্নিং এবং কেবলমাত্র যারা মেডিকেল প্রিপারেশন নেবে তাদের জন্য প্রযোজ্য। আমার হিসাবে বলছি, আমার হিসাবে কোনো টিচার যদি এই মুহূর্তে দেখে থাকেন আপনার ডিফারেন্ট ভিউ থাকতেই পারে, বাট আমি আমারটা প্রেজেন্ট করতেছি বিকজ সেই ধরনের লজিক আমার আছে।
ইসাক স্যারের বই আমরা রিকমেন্ড করি। কেন? ইসাক স্যারের বইটা চাইলে তুমি বোথ মেডি এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য মানে রিকমেন্ডেড, আমাদের হিসাব করে রিকমেন্ডেড। বাট তুমি যদি একটু অ্যাডভান্স শিখতে চাও, আরও বেশি পরিমাণে যদি জানতে চাও এবং ক্রিটিক্যাল ম্যাথমেটিক্সের দিকেও তুমি যদি ধাবিত হইতে চাও, তাহলে সেই রাস্তাও খোলা আছে। তুমি চাইলে সেলু স্যারের বইটাকে নিতে পারো অ্যাডভান্স লার্নিংয়ের জন্য, এবং অফকোর্স এটা ইঞ্জি প্রিপারেশনের জন্য। সো তোমরা যারা ইঞ্জি প্রিপারেশন নিবা তাদের জন্য সেলু স্যারের বই। আবার অনেককে আমি দেখেছি পার্সোনালি প্রামাণিক স্যারের বইটাও পড়ে, এবং তোমাদের মধ্যে ওই যে 5% স্টুডেন্ট যারা আছে, এরা আবার মনে করে যে ফিজিক্সের জন্য আমি যদি এখন আইআইটির কোয়েশ্চেন সলভ করতে চাই, সাপোজ একটা স্টুডেন্টের চিন্তা হলো যে আইআইটিতে যে পরীক্ষা হয়, আমি ইন্ডিয়ার কথা বলছি, এমআইটিতে যে পরীক্ষা হয়, এই ধরনের প্রশ্ন আমি দেখতে চাই ফিজিক্সে কেমন প্রশ্ন আসে। কোনো স্টুডেন্ট যদি পার্সোনালি এই চিন্তাও করে থাকে, আমি 100% সাধুবাদ জানাই। যদি এক্সট্রা মেরিটোরিয়াস স্টুডেন্ট কোনো কেউ থাকে যারা আইআইটির কোয়েশ্চেনও সলভ করতে আগ্রহী হচ্ছে, এমআইটির কোয়েশ্চেন সলভ করতে আগ্রহী হচ্ছে, প্লিজ গো ফর ছায়া প্রকাশনী। এটা হচ্ছে আমার হিসাবে আমি বলছি। তো স্যার আমি কি তাহলে 5টা বই পড়বো? না, আমি বলছি 2টা বই তুমি মাথায় রাখবা, 2টা বই। আমার প্রথম রিকমেন্ডেশন হচ্ছে ইসাক স্যারের বইয়ের সাথে সেলু স্যারের বইটাকে তোমরা অ্যাড করে পড়তে পারো। ইঞ্জি প্রিপারেশন হবে, এবং মোটামুটি টাইপের যারা একটু ফিজিক্সে ভালো, মানে ইঞ্জি প্রিপারেশন তারাই নিবে যারা ফিজিক্সে ভালো। আচ্ছা, আর যারা মোটামুটি টাইপের ফিজিক্স পারো মনে করছো, বা ফিজিক্সটা ওই মাত্রায় তোমার মাথায় সেটেল হচ্ছে না, হইতেই পারে, বিচিত্র ধরনের স্টুডেন্ট আছে, তখন আমি বলবো যে তুমি শাহজাহান স্যারের বইয়ের সাথে শাহজাহান স্যারের বইটাই যদি ভালো করে পড়ো, তার সাথে সেলু স্যারের বইটা, শাহজাহান স্যারের বইটা, অথবা অথবা তুমি চাইলে শাহজাহান স্যারের বইয়ের সাথে ইসাক স্যারের বইটাকে অ্যাড করতে পারো। ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি কোন দিকে যাচ্ছ। কারণ মেডিকেলের জন্য বায়োলজির প্রতি ফোকাস বেশি রাখতে হয়, মেডিকেলের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ওই মাত্রায় টাফ কোয়েশ্চেন হয় না, বিকজ মেডিকেলে এমসিকিউ পরীক্ষা হয়। আর ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়ে যেহেতু বইটা অবশ্যই প্রিলির পরে রিটেন হবে, তো রিটেনের যে প্রস্তুতি এবং ওই প্রস্তুতির যে স্টাইল, সেই স্টাইল এবং স্ট্র্যাটেজি মেডি প্রিপারেশনের সাথে এক হবে না। মেডি প্রিপারেশন কমপ্লিটলি আলাদা, রাদার দেন ইঞ্জি প্রিপারেশনে রিটেনের জন্য নিজেকে প্রস্তুতি নিতে হয়, এবং ওয়ে ডিফারেন্ট স্টাইলে ফিজিক্সকে চিন্তা করতে হবে, কনসেপ্ট বুঝতে হবে, প্রচুর প্র্যাকটিস করা লাগে, এবং রিটেন প্র্যাকটিস করা এমনভাবে লাগে যেন কনসেপ্টগুলোকে ইউটিলাইজ করে তুমি ইঞ্জি প্রিপারেশনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারো। তো এই কারণে তোমরা যারা এই মুহূর্তে 26 ব্যাচ, আমি বলবো ইজি লার্নিংয়ের জন্য শাহজাহান তপন স্যার, আর একটু উপরে যদি উঠতে চাও তাহলে ইসাক স্যারের বই, এবং যদি আরও ক্রিটিক্যালি চিন্তা করতে চাও তাহলে সেলু স্যারের বই। এক্সট্রা মেরিটোরিয়াস স্টুডেন্ট বা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টরা তোমরা ছায়া প্রকাশনীর বই, ইভেন আইআইটির কোয়েশ্চেন, এমআইটির কোয়েশ্চেন সলভ করতে পারো, আপ টু ইউ। আচ্ছা, এইবার আসি স্যার কেমিস্ট্রিতে অবশ্যই স্যার হাজারি স্যারের বই আমি হাইলি রিকমেন্ড করছি। এটা হাজারি স্যারের বই বোথ হচ্ছে মেডি এবং ইঞ্জি প্রিপারেশনের জন্য যথেষ্ট হবে, কিন্তু আরেকটু অ্যাডভান্স এবং গুছানোর জন্য, বোঝার জন্য, পর্যাপ্ত প্র্যাকটিসের জন্য আমি বলবো গুহ স্যারের বইটা তোমরা পড়বা। এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা থেকে আমরা বলছি। অনেকেই আবার হচ্ছে কবির স্যারের বইও পড়ে, কোনো সমস্যা নেই। 2টা বইয়ের কথা আমি চিন্তা করছি। এক হচ্ছে আইদার তুমি হাজারি স্যারের বই পড়ো, হাজারি স্যারের সাথে গুহ স্যারের বই পড়ো, অথবা তুমি কবির স্যারের বই পড়ো, তার সাথে গুহ স্যারের বই পড়ো। কেন? গুহ স্যারের বইটা তোমরা ইঞ্জি প্রিপারেশনের জন্য ট্রাই করবা, এবং মোর প্র্যাকটিসের একটা সুযোগ আছে, রাদার দেন হাজারি স্যারের বইয়ের ক্ষেত্রে এটা ইঞ্জি এবং মেডি 2টাকে কাভার করবে, এবং আমরা রিকমেন্ড করতেছি হাজারি স্যারের বই যদি একটা বই চিন্তা করো। গেল। তৃতীয়ত হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আসি। ম্যাথের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কি হয়, এসিও আহমেদ স্যারের বই, হ্যাঁ এসিও আহমেদ স্যারের বই, নটরডেম কলেজে ম্যাক্সিমাম ক্ষেত্রে এসিও আহমেদ স্যারের বইটাই পড়ানো হয় এখন পর্যন্ত হিসাব অনুসারে, কিন্তু কম্পারেটিভলি ম্যাথ কম। রেদার দেন অনেকেই কেতাবউদ্দিন স্যারের বইটাকে যারা পড়বে, কেতাবউদ্দিন স্যার কেন? অ্যাডভান্স লার্নিংয়ের জন্য ম্যাথ প্লাস ইঞ্জি প্রিপারেশন। কেতাব স্যারের বইটা হচ্ছে সেই ধরনের একটা বই। তার সাথে আয়দার সবচাইতে বেশি মানুষ ঢাকার বাইরে যদি চিন্তা করি রূপন্তী প্রকাশনীর বই পড়ে,
আবার অনেক ক্ষেত্রে সিস্টেক প্রকাশনীর বইও পড়ে, যে কোনো একটা তুমি চুজ করবা। সিস্টেক প্রকাশনীতে ম্যাথগুলার টাইপ ওয়াইজ দেওয়া আছে, আর রূপন্তী প্রকাশনী মোটামুটি অনেক ভালো প্রচলন আছে ঢাকার বাইরে, মানে আমাদের যে ডেটা অনুসারে, যদিও ডেটার ভিন্নতা থাকতে পারে। তা আমি বলবো যারা তোমরা মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো অবশ্যই, মানে মেডিকেলে তো আর ম্যাথ নেই, ইঞ্জি প্রিপারেশনের জন্য তোমরা কেতাব স্যারের বই এবং হচ্ছে রূপন্তী প্রকাশনী এইটাকে ফোকাস করতে পারো। হ্যাঁ, এটাকে ফোকাস করতে পারো। আচ্ছা, এবার একটু আমার সাবজেক্টে আসি। বায়োলজিতে সব সময় আমরা যেটা প্রেফার করি সেটা হচ্ছে বোটানিতে আবুল হাসান স্যারের বইটা আমি পড়াই, এবং তার সাথে বোটানিতে অবশ্যই বোটানিতে মানে মাজেদা আপার বইটাকে একটু প্লিজ, মাজেদা আপার বইটাকে একটু সাথে রাখবা। মাজেদা আপার বই সাথে রাখবা। কেন? মাজেদা আপার বই বা মাজেদা বেগম ম্যাডামের বইয়েতে ইনফরমেশনটা কম্পারেটিভলি বেশি আছে। আর সেকেন্ড পেপারে অবশ্যই আজমল স্যারের বই, এতে কোনো সন্দেহ নাই। তার সাথে মাজেদা আপার বই, তার সাথে মাজেদা আপার বই, এই দুইটা বই পড়লে, আর অ্যাডমিশনের সময় গিয়ে ডক্টর আলিম স্যারের বইটা পড়তে হবে, কারণ মেডিকেলে যেহেতু 30% হচ্ছে বায়োলজি কভার করবে, সুতরাং মেডিকেলে বায়োলজির যেহেতু প্রিফারেন্সটা বেশি, সেই হিসাবে এই দুইটা বই, বোটানি আবুল হাসান স্যার প্লাস মাজেদা বেগম, সেকেন্ড পেপারে গাজী আজমল প্লাস মাজেদা বেগম, এটা কভার করলে মোটামুটি প্রিপারেশনটা হয়ে যাবে, প্রিপারেশনটা হয়ে যাবে। আইসিটির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তুমি প্র্যাকটিসের জন্য যে কোনো একটা টেস্ট পেপার নিতে পারো প্র্যাকটিসের জন্য, বাট মূল বই হিসাবে অনেকে মাহবুবুর রহমান স্যারের বই পড়ে অথবা অক্ষরপত্র। সো এই যে বই, আইসিটির ক্ষেত্রে একটু প্র্যাকটিস লাগবে। আইসিটি তোমরা এসএসসিতে যেরকম আইসিটি পড়ে আসো, ইন্টারমিডিয়েটে আসলে আইসিটিটা একটু অন্যরকম। হ্যাঁ, অন্যরকম, খুবই অন্যরকম। অনেক কিছু আছে। এই নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি, প্রোগ্রামিং, HTML, ডেটাবেজ ম্যানেজমেন্ট, ল্যাঙ্গুয়েজ, সো অনেক কিছু আছে। সুতরাং এই সাবজেক্টটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। যারা তোমরা ভবিষ্যতে ভালো কিছু করতে চাও, এই সাবজেক্টটাকে গুরুত্ব কম দিয়ে কোনোভাবে সামনে আগানো যাবে না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আইসিটি বাংলার ক্ষেত্রে আর ইংলিশের ক্ষেত্রে আমি না বলি, বিকজ আমাদের ইবিআই যে কোর্সটা আছে সেই কোর্সে আমরা যথেষ্ট ভালোভাবে চেষ্টা করছি। আমাদের যেই টিচার প্যানেল আছে তারা ইংলিশ বাংলা আইসিটিকে অনেক ভালোভাবে পড়াচ্ছে। এখানে দেওয়াই আছে, বেসিকলি অনেকে হচ্ছে পিসি দাস অ্যান্ড রেমন্ড মার্ফিটা পড়ে। সো সেকেন্ড পেপারে গ্রামারের জন্য এই দুইটা বই অনেক বেশি পরিমাণে চলে, পিসি দাস বা রেমন্ড মার্ফি। আর অনেকে অ্যাডভান্স লার্নার বা নবদূত পড়ে, এটা ওপেন সিক্রেট, সবাই জানে যে প্র্যাকটিসের জন্য যে কোনো একটা তুমি নিতে পারো অ্যাকর্ডিং টু ইউর চয়েস। বাংলার জন্য এনসিডিবি বোর্ড বই প্রথম পত্রটা আছে, দ্বিতীয় পত্রে হায়াত মাহমুদ স্যারের বই এবং অক্ষরপত্র অ্যাডভান্স লার্নিংয়ের জন্য। ইজি লার্নিংয়ের জন্য হায়াত মাহমুদ, অ্যাডভান্স লার্নিংয়ের জন্য অক্ষরপত্র। এই যে রিকমেন্ডেশন, এটা হচ্ছে আমাদের রিকমেন্ডেশন, তুমি তোমার মতন চিন্তা করে নিতে পারো। আমার কথা যদি শোনো, আমার কথা হচ্ছে যে এই হচ্ছে মোটামুটি বই নিয়ে কথাবার্তা। তো বইয়ের কথাবার্তা হচ্ছে কেন বললাম, কারণ ইঞ্জি প্রিপারেশন আর প্রিপারেশন নিয়ে তোমাদের মধ্যে অনেক দোলাচাল থাকতে পারে, সেই দোলাচাল থেকে একটু নিজেকে মুক্ত রাখার জন্য আমি কথাগুলো বলেছি। এবার আমি মূল পর্বে ফিরে আসি। পয়েন্ট হচ্ছে কিভাবে আমি প্ল্যান করব। ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার থেকে একদম লাস্ট পর্যন্ত আমার টার্গেট থাকবে কলেজের সাথে ম্যাচ করে চলা। অধিকাংশ স্টুডেন্ট কলেজের সাথে, যারা তোমরা মর্নিং শিফট অথবা ডে শিফটে আসো, কলেজের সাথে ম্যাচ করে চলার 100% ট্রাই করবা। সেকেন্ড থিং হচ্ছে সিলেবাসটাকে দ্রুত শেষ করার একটা টার্গেট নিবা। কেমনে টার্গেট নিবা? তোমার স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এন্ডিং পয়েন্ট পর্যন্ত তোমার যে টাইমিং আছে সেই টাইমিংটাকে তুমি হিসাব করবা। হিসাব করে চিন্তা করবা যে এইচএসসি স্টুডেন্টের একটা কমন ফেল হচ্ছে যে এদের সিলেবাস শেষ হয় না। দেখো তুমি ম্যাক্সিমাম, আমি 26 ব্যাচকে উদ্দেশ্য করে বলছি, 25 ব্যাচে কেউ থাকলে এটা শুনলে আমাকে কারেক্ট করতে পারো, বাট আমি অধিকাংশ ক্ষেত্রে দেখছি স্টুডেন্টের সিলেবাস শেষ হয় না। এই যে সিলেবাস যে শেষ হয় না, এই না করার কারণে অ্যাডমিশনের সময় গিয়ে সিলেবাস শেষ করে।
এই যে অ্যাডমিশনের সময় গিয়ে যখন সিলেবাস শেষ করতে হয়, এটার মানে এই যে শুরুতে যে স্পিড দেওয়ার কথা ছিল, যে কষ্টটুকু করার কথা ছিল, যে মনোযোগটুকু অ্যাকিউরেটলি দেওয়ার কথা ছিল, যে পারসিস্টেন্সি থাকার কথা ছিল, সেইখানে গ্যাপ আছে। কারণ নতুন নতুন কলেজে উঠলে একটু আছে না, এরকম হয়, ওই করতে গিয়ে এটা হয়। এবং অ্যান্ড দ্যাট লিডস যে একটা স্টুডেন্টের চান্স না পাওয়ার কারণ। যদিও সব স্টুডেন্টের পাবলিকের চান্স হবে না, তার মানে প্রাইভেট ভালো না তা বলি নাই। প্রাইভেট ইউনিভার্সিটি অনেক ভালো ভালো স্টুডেন্ট প্রডিউস করতেছে, অনেক দক্ষ জনশক্তি এই পাবলিক ইউনিভার্সিটি চাকরির বাজারে দিচ্ছে। আমি যেহেতু একটা সরকারি ইউনিভার্সিটির দিকে ঝোঁক বেশি থাকে স্টুডেন্টের, যেটা থাকা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, সেই ক্ষেত্রে বলছি। তাহলে কি করা লাগবে? তাহলে একটা প্রপার স্টাডি রোডম্যাপ বানাইতে হবে, এবং ওই স্টাডি রোডম্যাপটা এমন হইতে হবে যেন তুমি সেটাকে স্মার্টলি হ্যান্ডেল করতে পারো। স্মার্টলি, হ্যাঁ। তো স্মার্টের টি হচ্ছে টাইম বাউন্ড, এম হচ্ছে মেজারেবল, হ্যাঁ, আর হচ্ছে রিয়েলিস্টিক। তো এই যে রিয়েলিস্টিক একটা রোডম্যাপ তোমাকে অ্যাচিভ করার জন্য তুমি এটাকে শেষ করার টার্গেট নিবা। আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো লিখে রাখছি, এই জন্য আমি শুধু জাস্ট বক্স করে তোমাকে আইডেন্টিফাই করে দিচ্ছি যে তোমার আমার কী শোনা উচিত। তাইলে 1 বছরে তুমি টার্গেট নিছিলা, শেষ করবা, পারো নাই কোনো একটা কারণে, অন্ততপক্ষে তুমি 1.5 বছরের মধ্যে শেষ করো। সিলেবাস শেষ করতে হবে 1.5 বছরের টাইম, 18 মাস, 17 মাস টাইম তো তুমি পাবাই। 17টা মাস তুমি গুনে গুনে হিসাব করবা, 17 মাসে 7টা সাবজেক্টের সব শেষ করা লাগবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি, 2টা পেপার আইসিটি সিঙ্গেল শট শেষ করা লাগবে। এইচএসসি লাইফে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সব টপিক পড়া লাগে না। এই যে এক্সট্রা যে আননেসেসারি টপিক যেগুলোতে ফোকাস দেওয়া উচিত না, ওই জায়গাটা টিচার আইডেন্টিফাই করে তোমাকে দিবে যে তুমি কোন জায়গায় ফোকাস কম দিবা। কারণ আননেসেসারি টপিকে বেশি ফোকাস করলে, টাইম বেশি দিলে সময়টা লস হবে, টাইমটা ওয়েস্ট হবে, ওই টাইমটা ওয়েস্ট করা যাবে না। ওকে, দ্রুত সিলেবাস শেষ করার ট্রিক্স মনে থাকবে। একটা স্টাডি রোডম্যাপ করবা, ওইটাকে টার্গেটটা ফুলফিল করার জন্য যে কোনোভাবেই হোক চেষ্টা চালায় যাবা। 1 বছরের মধ্যে সিলেবাস না পারো তুমি 17 মাসে শেষ করবা, এবং আননেসেসারি টপিকগুলো বাদ দিবা। কথা কি বুঝাইতে পারছি? এটা মেনটেন করবা, এটা মেনটেন করবা। পরে গুছিয়ে সিলেবাস শেষ করার স্ট্র্যাটেজি। একটু আগে তো স্যার একটা কথা বলতে, গুছাবো কেমনে? এই যে গুছানোর জন্য মানে তুমি এটা পার্সোনাল প্ল্যান, হ্যাঁ, পার্সোনাল প্ল্যান। এই যে 12 মাসের একটা চার্ট বানাইবা, এবং চেষ্টা করবা উইকলি একটা টু ডু লিস্ট বানাইতে। টু ডু লিস্ট, যে আমি এই করব, ওই করব, এইটা শেষ করব, এই অংশটুকু শেষ করব। এটা টাফ কিন্তু ডুয়েবল। হ্যাঁ, তুমি যেখানেই পড়ো একটা ক্লাস নোট তোমার বানাইতে হবে স্মার্টলি। ক্লাস নোট শর্ট অ্যান্ড পয়েন্টেড, শর্ট অ্যান্ড পয়েন্টেড। খেয়াল করো ক্লাস নোটটা কেমন বানাবা, শর্ট প্লাস পয়েন্টেড, এবং এমনভাবে বানাবা এই যে আমাদের গ্রুপগুলোতে স্টুডেন্টরা হচ্ছে নোট শেয়ার করে, সেখান থেকে সুন্দর একটা নোটকে তুমি টেমপ্লেট হিসেবে চিন্তা করবে এবং তুমি নিজে সেই নোট বানাবা। বিকজ ওই তোমার লেখা ওই নোটটা তোমাকে অ্যাডমিশনের আগে একটা সাপোর্ট দিবে, এটা বোঝাবে তোমাকে যে তুমি এটা পড়েছো, তুমি এটা পারো। ওকে, মডেল টেস্ট দিবা, প্রচুর মডেল টেস্ট দিবা। রিভিশনের দিকে একটু ফোকাস করবা, রিভিশন, ডেইলি একটা রিভিশনের দিকে অথবা উইকলি একটা রিভিশনের দিকে ফোকাস দিবা। অনেকেই বলে বায়োলজি ভুলে যাই, বায়োলজি মনে থাকে না, এটার জন্য হচ্ছে রিভিশন। মনে থাকবে না তো এই জিনিসগুলো, ভালোবাসা নাই তো এই জিনিসের মধ্যে, তো এই কারণে হচ্ছে মনে থাকে না। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, পামেলা দশা, হ্যাঁ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, সেলোবায়াস, মল্টোজ, আইসোমল্টোজ, গ্যালাক্টোজ, অ্যালডোজ, অ্যালডোপেন্ডোজ, অ্যালডোকিটোজ, কঠিন কঠিন শব্দ, তাই না? পারফিউরাল অ্যাসিড, হ্যাঁ, লিভুলিনিক অ্যাসিড, কি শব্দ এগুলা! এনজাইম, প্রাইমারি স্ট্রাকচার, এই প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার, অ্যামাইনো অ্যাসিডের এত নাম, একটু ডিফিকাল্ট না? ডিফিকাল্ট, মনে না থাকারই কথা। তো প্র্যাকটিস। মডেল টেস্ট, তুমি যেই কোচিংয়ে পড়ো, যেই টিচারের কাছে পড়ো, যে অনলাইন প্ল্যাটফর্মেই তুমি পড়ো না কেন, তোমার পরীক্ষাগুলো তুমি যত্ন করে দিতে পারছো কিনা এটার দিকে ফোকাস থাকতে হবে।
এবং তুমি নিজে কত স্কোর করলা এবং সেই হিসাবে তোমার রেট কত তুমি সেটাকে হিসাব করবা। অ্যান্ড দ্যাট উড বি রিয়েলিস্টিক, যে তুমি যে ম্যাথসগুলো পারো না, এই যে পরীক্ষায় যে কম মার্ক তুমি পেয়েছো, এই কম মার্ক কেন তুমি পেয়েছো এটাকে আইডেন্টিফাই করে ওটাকে সলভ করবা। এবং দিন শেষে একটা কথা আমি বলতেই বাধ্য হচ্ছি, দয়া করে একটু শোনো, মেন্টাল হেলথ। সারাক্ষণ লেখাপড়া করা কোনো গুড স্টুডেন্টের কাজ না। একটু সামাজিক হওয়া লাগবে, একটু ঘোরাফেরা করা লাগবে, একটু আনন্দিত হওয়ার চেষ্টা করতে হবে, একটু শপিং করতে হবে, নামাজটা ঠিক রাখতে হবে, খেলাধুলা ঠিক রাখতে হবে, বডি ফিটনেস ঠিক রাখতে হবে, সকালে একটু আধা ঘন্টা 1 ঘন্টা দৌড়াইতে হবে, ফজর নামাজ পড়ে চাইলে 5 কিলো দৌড়াও, অথবা সেই সুযোগ না থাকলে ছাদের উপরে একটু ইয়োগা করো, ওই সুযোগও না থাকলে ঘরের ভিতরে একটু ইয়োগা করো, একটু হাত পা এবং মাসেলগুলোকে সচল করো, পুশ আপ দাও, পুল আপ করো, যে কোনো ধরনের ইয়োগা ইউটিউব থেকে বের করে 10 মিনিট 15 মিনিটের একটা রুটিন মেনটেন করো। হার্টবিটটাকে একটু বাড়াও, যেন সকালবেলা এক্সারসাইজ করলে অনেক বেশি হার্টবিট হয় এবং তোমার যেন অনেক বেশি অক্সিজেন বডির মধ্যে ইনহেল হয়। আই মাসেলগুলোকে একটু ঘোরাও, ইয়ার মাসেলগুলোকে একটু ঘোরাও, বডিটাকে একটু মুভ করো। মানে প্রত্যেকটা মানুষের এই ফিটনেস ঠিক রাখা উচিত। তো এই ফিটনেস ঠিক থাকলে কি হবে, সারাদিন তুমি এনার্জি পাবা, আর ওই এনার্জি তোমাকে পজিটিভ একটা ভাইব্রেশন দিবে। আর শরীরে যদি ল্যাথার্জিক একটা অ্যাক্টিভিটি থাকে, দ্যাটস নট গুড। অ্যাজ আ স্টুডেন্ট ইউ আর আ চ্যাম্পিয়ন, মাই ডিয়ার পিপল। সো আ চ্যাম্পিয়ন শুড নট বি আ ল্যাথার্জিক পারসন। চ্যাম্পিয়ন হচ্ছে সে যে হচ্ছে তার ফিটনেস ঠিক আছে, যদি সেই সুযোগ থাকে। এবং হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। কী হেলথ ঠিক রাখতে হবে? মেন্টাল হেলথ। যদিও এটা ইম্পর্ট্যান্ট, তারপর আমি একাডেমিক ফোকাস আগে দিয়ে নিচে এই মেন্টাল হেলথকে লিখছি। ইটস ইম্পর্ট্যান্ট। এবার স্যার, তাহলে দ্রুত সিলেবাস শেষ করার কোনো হ্যাকট্যাক একটু বলেন। একটা ভিডিও আমি দিয়েছি, এই যে ভিডিওটা দিয়েছি না, এটা জেএসসি, এসএসসি, এইচএসসি যে কোনো স্টুডেন্ট পরীক্ষায় ভালো করার কিছু হ্যাকস আছে, এটা ইউটিউব থেকে দেখে নিও। এটা হচ্ছে থাম্বনেল, এই থাম্বনেলটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে। যে তুমি তাহলে কেমনে শেষ করতে পারবা। এই যে শেষ করতে পারবা, কয়টা হ্যাকের কথা বলছি? 12টা। কেন এগুলো বলে দেই? কারণ স্টুডেন্টের গাইডলাইনটা হচ্ছে ডিমান্ড, স্টুডেন্ট চায় এটা, এই কারণেই গাইডলাইনটা লম্বা হচ্ছে। এখানে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো এখন আমি বলতে চাই না, তার কিছু সামারি আমি বলেছি এই জায়গাটার মধ্যে, যে দয়া করে তোমার মেন্টাল হেলথটা ঠিক রেখো। তা না হলে বোরিং লাগবে জীবনটা, হঠাৎ করে মনে হবে এত পড়ে কি হবে। তাই চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে। হ্যাঁ, পড়বো আমি, আমার পড়ে আমাকে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, ভালো একটা এনভায়রনমেন্টে যেতে হবে, ভালো একটা পিয়ার্স লাগবে। আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, আমি জীবনে ইঞ্জিনিয়ারিং আমার প্যাশন, আমি জীবনে ইঞ্জিনিয়ার হতে চাই। সেটা হোক সিভিল, হোক এটা আর্কিটেকচারাল, হোক সেটা নেভাল আর্কিটেকচার, হোক সেটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, হোক সেটা ট্রিপলি, হোয়াটএভার। আমার একটা গোল আছে, আমি সেই গোলটাতে অ্যাচিভ করতে চাই আমি, এবং সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য আমার মতো আরও অনেকেই স্বপ্ন দেখে। সুতরাং ওইখানে ওই চেয়ারটাতে, ওই সিটটাতে আমাকে বসতে হলে আমাকে এক্সট্রা ইফোর্ট দিতে হবে, চেষ্টা চালায় যেতে হবে, কষ্ট করতে হবে এবং নিজের মেন্টাল হেলথ ঠিক রাখতে হবে। গেল। এবার তাহলে স্যার আপনি আমাকে বলেন, স্যার এখন আমি যে এত কিছু করব, আমার একজন টিচার লাগবে না? এই যে ইন্টারমিডিয়েট, অনেকটা গুরু নির্ভর লেখাপড়া, একজন প্রপার ভালো মেন্টর লাগবে। আমি আমার কথা বলতে পারি, আমার স্টুডেন্টদেরকে আমি বায়োলজি পড়াই, যথাসাধ্য গাইডলাইন দিয়ে চেষ্টা করে যাই যেভাবে হোক পড়ানোর। আমার টিম এফটির বাকি টিচার এবং অন্যান্য অনেক টিচার আছে যারা অনেক বেশি হয়তো পরিচিত না, ইন্টারনেটে আসে না, ফোকাসড না, আসতে চায় না, কিন্তু টিচার সত্তা হিসাবে অনেক ভালো। অনেক অফলাইন টিচার আছে যারা অসংখ্য গুণের অধিকারী, আমি চিনি জানি অনেককে, কিন্তু ফেসবুকে বা ইউটিউবে বা তাদের ভাইরাল হওয়ার চিন্তা নাই, ওই রকম হওয়ার ইচ্ছা নাই, ওনারা নীরবে নিভৃতে পড়ায় যায়। এই ধরনের অনেক মানুষও আছে। তুমি যদি এই ধরনের কোনো মানুষেরও সন্ধান পাও, ইউ আর লাকি, ইউ আর লাকি। আর আমি যদি তোমাকে পাই, আই এম লাকি। সো আমার সকল মানুষের প্রতি শ্রদ্ধা আছে। যেই সকল টিচাররা অফলাইনে পড়ায়, এরাও বস,
যারা অনলাইনে পড়ানোর চেষ্টা করে এরাও বস। তুমি চুজ করবা তোমার মেন্টর কে হবে, ঠিক আছে? দয়া করে খুব ভালো একজন মেন্টর চুজ করবা সাবজেক্ট ওয়াইজ। তারপর দয়া করে কোনো রিভিউ বা কোনো পোস্টের কমেন্ট দেখে কোনো মেন্টরকে জাজ করবা না। তোমার জাজ করার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, তোমার জাজ করার ক্ষমতা তখনই হবে যখন তুমি পুরা সিলেবাসটা একবার ভালো মতো শেষ করতে পারবা। তা না হলে একটা টিচারকে জাজ করার ক্ষমতা একটা স্টুডেন্টের অত তাড়াতাড়ি হয়ে উঠবে না। হ্যাঁ, মানে ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্টই জাজ করে ফেলতে পারে না একটা টিচার কেমন পড়ায়, ইম্পসিবল। তোমরা এই দুঃসাহস করো না, এ হবে না, ঠিক আছে? যদি দুঃসাহস করতে হয় তাহলে পুরো সিলেবাস আগে শেষ করতে হবে। আচ্ছা, সবাই ভালো পড়ায়, সবাই ভালো পড়ায়, সবাই চেষ্টা করে তার বেস্ট ট্রাই করার। তুমি আরেকজনকে জাজ করার আগে তুমি নিজেকে চিন্তা করে যে তুমি ঠিক জায়গায় আছো কিনা। ইউ নো হোয়াট আই মিন? তো তুমি মেন্টরটা চুজ করবা কেমনে? ইউটিউবের ভিডিও দেখতে পারো, অ্যাক্টিভিটি শুনতে পারো। হ্যাঁ, অবশ্যই পিয়ার্স রিভিউ লাগবে। পিয়ার্স রিভিউ ম্যাটার করে। অন্য যারা কোর্স করে গেছে, অন্য যারা পড়ে গেছে, তারা যে রিভিউ দেয়, এমনও হইতে পারে, ধরো এমনও হতে পারে একটা টিচার 2022 সালের একটা কোর্সে অনেক ভালো পড়াইছে সাপোজ, কিন্তু ওই টিচারটাই 2024 সালে এসে যে ভালো পড়াবে তার কোনো গ্যারান্টি নাই। কারণ প্রতিনিয়ত পারফরমেন্স করে যেতে হয়, প্রতিনিয়ত। আবার 2022-এ খারাপ পড়াইছে একটা টিচার বা একটা কোর্সে ভালো পড়ায় নাই, তার মানে এই না যে 2024 এসে সে একই রকম খারাপ পড়ায় না। এমনও হইতে পারে তুমি জানো না যে এই যে 2 বছরের মধ্যে ওই টিচার যে 2022 সালে ভালো পড়ায় নাই, সে এই 2 বছরে যথাসাধ্য চেষ্টা করে 2024 এসে ফাটাফাটি পড়াচ্ছে। সুতরাং প্রিভিয়াস ইয়ারের রেকর্ড সব সময়ই প্রেজেন্ট ইয়ারে কথা নাও বলতে পারে। সুতরাং এটা একটু চুজ করতে হবে। আর এখন অনলাইনটাকে মানুষজন এত বেশি পরিমাণে কন্টেন্ট এবং এত বেশি পরিমাণে এটা স্যাচুরেটেড হয়ে গেছে যে এটা স্টুডেন্টের পক্ষেও জাজ করা খুব মুশকিল যে আসলে কোন দিকে যাব। তারপরও ওই মুশকিল কাজটা তুমি করবা, চুজ ইওর মেন্টর, ঠিক আছে? এবং তোমাকেই এটা খুঁজতে হবে। এই যে একজন ভালো মেন্টর সাবজেক্ট ওয়াইজ তোমাকে খুঁজতে হবে। এবং যে কোনো একটা তুমি র্যান্ডম চ্যাপ্টার আমি লিখে দিছি এখানে, ক্লাস করো, ক্লাস করে দেখবা তোমার যদি ভালো লাগে, যার পড়ানোর ডিজাইন তোমার ভালো লাগবে, প্লিজ চুজ ইউর মেন্টর। ওকে? মেন্টর সিলেকশনের ক্ষেত্রে খেয়াল রাখবে যে একটা টপিক কত কম সময়ে সহজে তোমার সামনে উপস্থাপন করেছে। অনেক ক্ষেত্রে এমন হয় একটা টপিকের উপরে কারো কারো 22 ঘন্টার লেকচার আছে, 22 ঘন্টা। আবার একই টপিক, একই মাস্টার, একই ব্যক্তি 1.5 ঘন্টায় শেষ করছে, 1.5 আওয়ারে শেষ করছে। এখন তুমি বলো, জ্ঞানের তো কোনো শেষ নাই। উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় হচ্ছে কোষ ও এর গঠন। আমি যদি চাই বা আমার চাইতে তো আরও অনেক ভালো মানের টিচার আছে, শুধু কোষ ও এর গঠনের উপরে 100 ঘন্টার লেকচার দেওয়া সম্ভব। 100 ঘন্টা শুধু কোষ ও এর গঠন। এক কোষের ইতিহাস, মাইক্রোগ্রাফি আর রবার্ট হুক নিয়ে 1 ঘন্টা লেকচার দেওয়া যাবে। কিন্তু ওই 1 ঘন্টার লেকচার কি একটা স্টুডেন্টের জন্য ইন্টারমিডিয়েটের এই টাইমে প্রয়োজন? না। ইন্টারমিডিয়েটে প্রয়োজন হচ্ছে একটা টিচার কতটুকু সময়ের মধ্যে কেমন করে পড়াইলে একটা নির্দিষ্ট টাইমে গিয়া ওই অধ্যায়গুলো পড়ায় সুন্দর করে সিকিউ এমসিকিউ সলভ করতে করতে, মেডিকেল এবং ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে করতে প্রপারলি শেষ করতে পারে। এইটা হচ্ছে স্ট্র্যাটেজি। কে কত ভালো জানে ওইটা যদি ইউটিউবে সবাই জাহির করতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি যখন একটা কোর্স হয়, একটা কোর্সে একটা প্রপার টাইমিংয়ে চ্যাপ্টারগুলোকে শেষ করতে হয়, তখন কিছু কিছু জায়গায় স্পিড দিতে হয়, কিছু কিছু জায়গা ছেড়ে দিতে হয়, কিছু কিছু জায়গায় একটু বেশি পড়াইতে হয়, একটু কম পড়াইতে হয়। এটা একটা টিচারের আর্ট। সুতরাং কোর্সে ক্লাসের ডিউরেশন এক একজনের এক এক রকম, কিন্তু হিসাব করতে হবে ওই মেন্টর বা ওই টিচারটা পুরা কোর্সটাকে প্রপারলি শেষ করতে পারছে কিনা পারফেক্ট টাইমিংয়ের মধ্যে। দ্যাটস দ্য রিয়েল আর্ট। বুঝছো? এবার আসি তাহলে আমার 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 জায়গাটা কোথায়, আমার জায়গাটা কোথায়। এবার আমার জায়গাটা বলি। তাহলে আমার জায়গা হচ্ছে ইবিআই,
আমার জায়গা হচ্ছে এইচএসসি 26 সাইকেল 1। আমার 26-এর সাইকেল 1-এ বায়োলজি যারা আমার কাছে পড়ে, যারা ম্যাথ পড়ে, যারা ফিজিক্স পড়ে, যারা কেমিস্ট্রি পড়ে, আমাদের তপু স্যার এবং আমাদের মুজাহিদ স্যার যথেষ্ট ভালো ফিজিক্স কেমিস্ট্রি পড়াচ্ছে। আমাদের বিটু স্যার, আফরি এবং মৃদুল স্যার কেমিস্ট্রির পরে ফিজিক্স পড়াচ্ছে। আমাদের রিপন স্যার এবং আমাদের ইঞ্জিনিয়ার মনির আল ইসলাম স্যার ম্যাথ পড়াচ্ছে, এবং আমরা আরও নতুন নতুন কিছু টিচারকে নিয়েছি এবং আমি বায়োলজি পড়াচ্ছি। তোমরা আমার 26 ব্যাচের যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করে দেখতে পারো যে আমরা কিভাবে পড়াচ্ছি। যদি তোমার কাছে পিয়ার রিভিউ, তোমার ফ্রেন্ডস ভালো পজিটিভ একটা সায় দেয়, তোমরা ভর্তি হইতে পারো। ইবিআই কোর্স চলতেছে, ইবিআই কোর্সে আমরা ইংলিশ বাংলা আইসিটি পড়াচ্ছি। তো আমি ভিডিওতে এই কথাগুলো কেন বলতেছি, তুমি তো আমাকে অনলাইনে দেখতেছো, তো এখন তোমার যদি অনলাইনে একটা ভরসার জায়গা লাগে, আমি বলবো আমার জায়গা থেকে আমার টিচার প্যানেল, আমার যে ম্যানেজমেন্ট, আমার কন্টেন্ট টিম এবং আমাদের যেই পরিবার আছে, এরা মোটামুটিভাবে এই ডিটেইলিংটা আমি তোমাদেরকে দিলাম। এগুলা জাস্ট লিখছি যেন তোমরা একটু দেখতে পারো। ওকে, এটা হচ্ছে আমার জায়গা, আমার বলার জায়গা। এবার আসি এই জায়গাটায়, যেহেতু এটা রোড টু অ্যাডমিশন, তুমি একটু ভাবো তুমি কোন দিকে যাওয়া। ধরো তুমি ইন্টারমিডিয়েটে লেখাপড়া করছো, তোমার টার্গেট হচ্ছে অ্যাডমিশন। তুমি চিন্তা করে দেখলা তোমার দুইটা অপশন আছে, যে তুমি আইদার মোটামুটিভাবে লেখাপড়া করে তুমি ভার্সিটিতে জিএসটি অথবা এগ্রিতে পরীক্ষা দিয়ে এটা মিডল মানে একটা মিড লেভেলে তুমি একটা ভার্সিটিতে চান্স পেয়ে ভালো একটা সাবজেক্টে পড়ালেখা করতে চাও, অথবা তুমি ফরেন চলে যেতে চাও, দেশের বাইরে চলে যেতে চাও। তোমার কাছে দুইটা ক্যারিয়ার ওপেন আছে। আবার তোমার কাছে মনে হচ্ছে যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা অথবা মেডি প্রিপারেশন নিবা। এই যে আমি শুরুতে যে কথাগুলো বলছি, তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে গিয়ে তুমি দেখলে যে তোমার সামনে বুয়েট, সিকেরুয়েট, আইইউটি, এমআইএসটি ওপেন আছে। আবার তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও, তাহলে তোমার সামনে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মেডিকেল আর একটা হচ্ছে ডেন্টাল। এগুলো নিয়ে একটা বিশাল লম্বা লেকচার দেওয়া যাবে। আমি আপাতত তোমার সামনে কয়েকটা ক্যারিয়ারের চেহারা দেখাচ্ছি, যে দেশে থাকলে তুমি এইচএসসির পরে আইদার তুমি ইঞ্জিনিয়ারিং মুভমেন্টে যেতে পারো, অথবা মেডিকেল মুভমেন্টে যেতে পারো, অথবা তুমি ভার্সিটির প্রিপারেশনে যেতে পারো, অথবা তোমার দেশের বাইরে যাওয়ার সুযোগ থাকলে তুমি সেটা চিন্তা করতে পারো। এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটের পরের লাইফ। ইউ গট মাই পয়েন্ট। আমি একটা আলাদা করে একটা ডিটেইল ভিডিও বানাবো এইটার উপরে, যে এই লাইফের সিচুয়েশনটা কেমন হবে। এখানে অনেক কথাবার্তা আছে, তো এত কথাবার্তা এখন মানে ক্লিয়ার করা যাচ্ছে না শর্ট করার জন্য। তাহলে প্রি অ্যাডমিশন প্রিপারেশন কি, এখানে কিছু কথা আমি লিখছি। কেন প্রি অ্যাডমিশন ইম্পর্টেন্ট? 25 ব্যাচ এখন যারা মোটামুটি সিলেবাস শেষ করেছে, এরা এখন আমার কাছে প্রি অ্যাডমিশনের জন্য বা প্রি মেডিকেল কোর্স, অ্যাকচুয়ালি প্রি মেডিকেল বলা হয়, প্রি মেডিকেল কোর্সে ভর্তি হয়। কেন? কারণ তাদের টার্গেটই হচ্ছে ওরা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে। আচ্ছা, এই কারণে ওরা শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাসটা পড়ে। তোমরা যারা 25 ব্যাচ যারা সিলেবাস শেষ করে ফেলছো, তারা এখন এই চিন্তাটা করতে পারো। কিছু কথা আমি একটু বলি, শোনো, কিছু কথা আমি একটু বলি। সেটা হচ্ছে বুয়েট মেডিকেল ডিউতে তারাই টপ করে বা তারাই নিশ্চিত চান্স পায় যাদের অ্যাডমিশনের পড়া এইচএসসি লাইফ থেকে শুরু হয়। হ্যাঁ, অ্যাডমিশনের পড়া কখন শুরু হবে? এইচএসসি লাইফ থেকে। বিকজ তুমি আমার ভিডিওটা 26-এর ব্যাচ এখন দেখতেছো, তাই আমি আশা করি তুমি এটা ক্লিয়ার। আচ্ছা, অ্যাডমিশন লাইফে একজন শিক্ষার্থী সময় পায় মোট 5, 6, 7 মাস অ্যাভারেজ। 3 মাস হচ্ছে মেডির জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 5 থেকে 6 মাস, ডিউ 5 থেকে 6 মাস। তাই তুমি যদি ওই পড়াটা এইচএসসি লাইফ থেকে একটু একটু করে আগায় রাখো, তুমি আগায় থাকবা এবং তোমার সাকসেস রেট অনেকাংশে স্মুথলি বাড়বে। মানে আমার কথাগুলো আমি এখানে লিখে রাখছি, এবং এই ভিডিওটার এই যে পিডিএফ, এই পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি চাইলে ধরে নিতে পারো। একটা এক্সাম্পল দিছি, দেখো। মনে করো তুমি বোটানির কোষ ও এর গঠন এই চ্যাপ্টারটা মানে তুমি পড়েছ, পড়ার পর এই যে আমি কথাগুলো লিখে দিছি যেন তুমি একটু দেখেও মনে রাখতে পারো। একাডেমিকে কি হবে? তুমি প্র্যাকটিস করলা। কি প্র্যাকটিস করলা? সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করলা। এমসিকিউ কি প্র্যাকটিস করলা? বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ। কোনগুলা? বিগত বছরের ভর্তি পরীক্ষা যেগুলো আসছে, মানে বিগত বছরের বোর্ড পরীক্ষা যেগুলো আসছে। এরপর তুমি তার সাথে এই মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নগুলো একটু দেখবা,
এই যে তুমি যখন একাডেমিকের প্রশ্ন দেখলা এবং তার সাথে তুমি যখন অ্যাডমিশনের প্রশ্ন দেখলা, বিগত বছরের 5 বছরের এমনকি 10 বছরের মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নগুলা কেমন আসে, এটা যখন তুমি দেখবা, এই তোমার মাথায় একটা ক্লিয়ার আইডিয়া হবে যে কি ধরনের প্রশ্ন আসে। তখন তোমার মধ্যে আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ করবে। এটা নট অনলি বায়োলজি বাট অলসো ফর ফিজিক্স, কেমিস্ট্রি, ইভেন ফর ইংলিশ অ্যান্ড জিকে। তুমি দেখবা আমি লিখে দিছি একদম ক্লিয়ারলি যে 50% কোয়েশ্চেন তুমি পারতেছো মোটামুটি, কারণ তুমি এই যে কনসেপ্ট পড়ে ফেলছো, এই এনাফ। এই যে বাকি 50% এটা ওই যে প্রিপারেশনের টাইমে হয়ে যাবে, যখন তুমি এই যে এখন 24 ব্যাচ এখন যে কাজ করতেছে, 24 ব্যাচ এখন এক্সাম ব্যাচে ঢুকছে, মেডি ব্যাচে ঢুকছে। তো এই যে তোমার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হইলো এবং তুমি এই কনফিডেন্সটাকে নিয়ে সামনে আগাইতে থাকবা আস্তে আস্তে। আবার তুমি যখন একাধিক রাইটারের বই পড়বা, তোমার দেখা যাবে যে কিছু এক্সট্রা এবং আননেসেসারি টপিক আছে যেগুলা দরকার নাই। এই যে দরকার নাই, এইটা ওই যে তোমার মেন্টর, আমি, আমার কাছে যারা পড়বা তোমরা, বা অন্য টিচারের কাছে যার কাছে তুমি পড়তেছো, ওই টিচার তোমাকে বলে দিবে যে এইখানে গুরুত্ব না দিলেও চলবে, সব দিকে গুরুত্ব দিলে কাভার হয় না। ওই যে আননেসেসারি টপিক এটা বাদ। তাহলে নেসেসারি টপিক কোনগুলো সেটার দিকে ফোকাস করে সেই ফোকাসটাতে করে তুমি সলভ করবা। এক্সট্রা টপিক পড়ার জন্য অ্যাডমিশন সেশনে কত 5 থেকে 6 মাস সময় পাবা। এই 5 থেকে 6 মাস বা 7 মাস হেভি পড়ালেখা করা লাগবে। এই হচ্ছে তোমার লাইন। তোমরা যদি আমার কথাও না মনে রাখতে পারো, তাহলে ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা ক্লিক করে দেখো, এই যে আমি দাগাইছি এই দাগানো পিডিএফটা আছে। বুঝছো না ব্যাপারটা? তাইলে এই হচ্ছে আমার কথা মোটামুটিভাবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং আমি এখন যতটুকু আলাপ তোমাদেরকে করলাম, তোমরা দয়া করে প্লিজ হিসাব করবে এটা, ঠিক আছে? আমরা চাই তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করো এবং আমরা চাই তোমরা একটা ভালো একটা ভার্সিটিতে, ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাও, ঠিক আছে? আমার ভিডিওটা কাজে লেগে থাকলে আমাকে জানিও। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমাদের সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।